হ্যালো বন্ধুরা, প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা এসএলএসটি পিটির ইংলিশের কথা মাথায় রেখে চতুর্থ মক টেস্ট নিয়ে এসেছি। এর আগে 3টে মক টেস্ট আমরা নিয়েছি চ্যানেলে। আমাদের মক টেস্টগুলো রবিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার এই 4 দিন হবে। বিকেলবেলা 5টা থেকে লাইভ মক টেস্ট হয়। তোমরা যদি পারো, যারা নতুন, আমি বলবো মক টেস্ট লাইভে দেওয়া অভ্যেস করো। লাইভে 5টার সময় এসে প্রত্যেকটি প্রশ্নের উত্তর লাইভ চ্যাটে জানাবে এবং নিজের উত্তর সাথে সাথে মিলিয়ে নেবে। পরীক্ষা দেওয়ার পর নিজের প্রাপ্ত নম্বর আমাদের এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে জানিয়ে পর তোমরা যাবে। যদি মক টেস্টগুলো আগে না দিয়ে থাকো, আমি তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডেফিনেটলি আগের মক টেস্টগুলো দেবে। একটা কথা আমি বলি প্রত্যেককেই, আমাদের এই মক টেস্টের সিরিজ পরীক্ষার আগে অবধি চলবে এবং সেখানে ডেফিনেটলি তোমরা কোনো না কোনো কোশ্চেন এখান থেকে কমন পাবে। ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন কমন পেতে পারো, এই জায়গাটাতে একদম নিশ্চিত থাকতে পারো তোমরা। তাই অভ্যেস করো মক টেস্টগুলো রোজ দেওয়ার। দেরি করবো না, আজকের মক টেস্ট আমাদের ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে আসছে। বলা আছে, হিজ রিকোয়েস্ট ওয়াজ টেন্টামাউন্ট ড্যাশ আ কমান্ড। হিজ রিকোয়েস্ট ওয়াজ টেন্টামাউন্ট ড্যাশ আ কমান্ড। প্রিপোজিশন বসাতে হবে। আচ্ছা, এই পরীক্ষার পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। পুরো প্রশ্নপত্র উত্তর সহ পিডিএফ পাবে। উত্তর থাকতেও পারে, নাও পারে, এটা আমি কথা দিতে পারছি না, বাট কোশ্চেন পেপারটা পেয়ে যাবে ডেফিনেটলি। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে আসবে, ওখানে তোমরা এই পিডিএফ ফাইল পেয়ে যাবে। চলো, 1 নম্বর প্রশ্ন উত্তর। হিজ রিকোয়েস্ট ওয়াজ টেন্টামাউন্ট টু এ কমান্ড। যারা অপশন সি উত্তর দিয়েছো তারা ঠিক। টেন্টামাউন্ট কথার অর্থ কী? টেন্টামাউন্ট টু সামথিং, তার মানে হচ্ছে ইকুয়েল ইন ইফেক্ট। লিখে রেখে দাও, ইকুয়েল ইন ইফেক্ট অর্থাৎ সমান গুরুত্বের। সে একটা রিকোয়েস্ট করলো, কিন্তু সেই রিকোয়েস্টটা, সেই অনুরোধটা একটা কমান্ডের মতোই ছিল, আদেশের মতোই ছিল। তার অনুরোধ মানে, তার রিকোয়েস্ট মানে আসলে একটা কমান্ড। ঠিক আছে, কমান্ডের যেরকম ইফেক্ট থাকে এই রিকোয়েস্টের ইফেক্ট তাই। হিজ রিকোয়েস্ট ওয়াজ টেন্টামাউন্ট টু এ কমান্ড। অপশন সি কারেক্ট উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2। দে আর ইন ইউনিসন ড্যাশ ওয়ান অ্যানাদার। দে আর ইন ইউনিসন ড্যাশ ওয়ান অ্যানাদার। আবার একটা প্রিপোজিশন বসাতে হবে। দে আর ইন ইউনিসন ড্যাশ ওয়ান অ্যানাদার। ইউনিসন কথার অর্থ কি? ইউনিসন মানে হচ্ছে হারমোনি। HARMONY, হারমোনি বা ঐক্য বাংলাতে। দে আর ইন ইউনিসন উইথ ওয়ান অ্যানাদার। অপশন সি কারেক্ট উত্তর। দে আর ইন ইউনিসন উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে তাদের মধ্যে ঐক্য বিরাজ করছে। ঠিক আছে, মানে হারমোনিতে আছে, একজন আরেকজনের সাথে হারমোনিতে থাকে। ক্লিয়ার? দে আর ইন ইউনিশন উইথ ওয়ান অ্যানাদার। কোশ্চেন নাম্বার 2, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3। ভয়েস চেঞ্জ আছে আমাদের আজকের মক টেস্টে। প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স থেকে কোশ্চেন, এরর কারেকশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্লুরাল ফর্ম, কী নেই, প্রত্যেকটি জিনিস কিন্তু কভার করা আছে। আই হ্যাভ নো মানি টু স্পেন্ড, চেঞ্জ দ্য ভয়েস। টু ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ দু রকমের হয়, মূলত দুটোই করাবো। প্রথমে এটা একটা টাইপ, আই হ্যাভ নো মানি টু স্পেন্ড। নো মানি হ্যাজ টু বি স্পেন্ট বাই মি। দেয়ার ইজ নো মানি টু বি স্পেন্ট বাই মি। আই ডোন্ট হ্যাভ টু বি স্পেন্ট মানি, নাকি নান অফ দ্য অ্যাবাভ? কোনটা উত্তর হবে? আই হ্যাভ নো মানি টু স্পেন্ড, আমার কাছে খরচ করতে বা খরচ করার মতো কোনো টাকা নেই। আই হ্যাভ নো মানি টু স্পেন্ড, কি উত্তর হবে? আর 10 সেকেন্ড সময় তোমরা পাবে, 10 সেকেন্ড সময় পাবে। কোনটা উত্তর হবে? অপশন এ, বি, সি, না কোনোটাই নয়? যারা অপশন এ বলছো ভুল বলছো, অপশন এ হবে না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেয়ার ইজ নো মানি টু বি স্পেন্ট বাই মি। কেন হচ্ছে এটা বুঝে নাও। ধরো একটা সেন্টেন্স বললাম, এটি কেয়ারফুলি খাতায় নোট ডাউন করো। বললাম আই হ্যাভ টু স্পেন্ড মানি। এটা হ্যাভের ব্যবহার, একটা বিশেষ ব্যবহার দেখো। আই হ্যাভ টু স্পেন্ড মানি, আমাকে টাকা খরচ করতেই হবে। আই হ্যাভ টু স্পেন্ড মানি, এখানে হ্যাভ ভার্বটা কেন বসছে না, কোনো একটা বাধ্যতা বোঝাতে, টাকাটা খরচ করতেই হবে। হ্যাভ টু ডু সামথিং, কোনো একটা কাজ করতেই হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু ইট, মানে আমাকে খেতেই হবে। সেইভাবে আই হ্যাভ টু স্পেন্ড মানি মানে আমাকে টাকা খরচ করতেই হবে। ক্লিয়ার? তো হ্যাভের পরে যখন টু ইনফিনিটিভ বসে যায়, হ্যাভ ভার্বের পরে যখন টু ইনফিনিটিভ বসে যায়, তখন তার মধ্যে একটা মাস্টের সেন্স আসে, অর্থাৎ বাধ্যতা বোঝায়। কোনো একটা কাজ করতেই হবে এরকম বোঝাবে। এই জায়গাতে কি দেখো, আমাকে টাকা খরচ করতেই হবে মানে টাকাকে আমার দ্বারা খরচ হতেই হবে। ক্লিয়ার? বাংলা করতে গেলে
আমাকে টাকা খরচ করতেই হবে মানে টাকা আমার দ্বারা খরচ হতেই হবে। মানি হ্যাজ টু বি স্পেন্ট বাই মি। কী হবে? মানি হ্যাজ টু বি স্পেন্ট বাই মি। মানি হ্যাজ টু বি স্পেন্ট বাই মি। এখানে কি হলো? টাকাকে আমার দ্বারা খরচ হতেই হবে, মানি হ্যাজ টু বি স্পেন্ট বাই মি। নেক্সট, টু ইনফিনিটিভের ভয়েস চেঞ্জের জায়গায় আমাকে টু এর পরে বি ভার্ব বসাতে হয়, তারপরে মেন ভার্বের V3 করতে হয়। স্পেন্ড থেকে স্পেন্ট, মাঝে একটা বি বসলো। এবার আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে? একটু ঘুরিয়ে দেওয়া আছে, দেখো এইরকম কিন্তু নয়, অর্থটা আলাদা। বলছে আই হ্যাভ নো মানি টু স্পেন্ড। কি বললো? আমার কাছে খরচ করতে কোনো টাকা নেই। হ্যাভের পরে কি এখানে কোনো টু ইনফিনিটিভ বসেছে? বসেনি। মানে এখানে কোনো মাস্টের সেন্স কি আছে? এখানে কোনো কিছু বাধ্যতা বোঝাচ্ছে না, একেবারেই বোঝাচ্ছে না। এখানে হ্যাভ ভার্বের অর্থ শুধু থাকা, টাকা থাকা না থাকা। আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো টাকা নেই, কেন না খরচ করতে। তাহলে এই যে টাকা নেই, স্কুল নেই, দেয়ার ইজ নো স্কুল। বাড়ি নেই, দেয়ার ইজ নো হাউস। সেইভাবে টাকা নেই, দেয়ার ইজ নো মানি। দেয়ার ইজ নো মানি কেন নেই? খরচ হতে, টু বি স্পেন্ট। দেয়ার ইজ নো মানি টু বি স্পেন্ট কার দ্বারা? না আমার দ্বারা, বাই মি। তাহলে খেয়াল করো জিনিসটা, যখন আমাদের কাছে হ্যাভের পরে টু ইনফিনিটিভ বসেছিল তখন একরকম করলাম, কারণ তখন বাধ্যতা বোঝাচ্ছিল। এখানে হ্যাভের অর্থ শুধুমাত্র থাকা বা না থাকা। যদি শুধু থাকা বা না থাকা বোঝায় তখন আমি দেয়ার ইজ দিয়ে সেন্টেন্সটা শুরু করব। ক্লিয়ার? ধরো বললাম আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট। আমার কাছে অপচয় করতে কোনো সময় নেই। আই হ্যাভ নো টাইম, লিখে রাখো এগুলো। আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট। আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট, অপচয় করতে কোনো সময় আমার নেই। অপচয় করতে কোনো সময় নেই, তার মানে কোনো সময় নেই। দেয়ার ইজ নো টাইম টু বি ওয়েস্টেড বাই মি। টু বি ওয়েস্টেড বাই মি। বোঝা গেল জায়গাটা? পুরো বোঝা গেল। যদি কারো সমস্যা থাকে এটাকে একটু পিছিয়ে নিয়ে যাবে ভিডিওটাকে এবং পুনরায় শুনে নিয়ে এই জায়গাটা পুরোপুরি তৈরি করে নিও। নেক্সট 4 নম্বর, আই সেড টু হিম আই এম রিডিং আ নোভেল নাও। নেরেশন চেঞ্জ দিয়েছি। আই সেড টু হিম আই এম রিডিং আ নোভেল নাও। আমি তাকে বললাম বা বলেছিলাম আমি এখন একটি উপন্যাস পড়ছি। আই সেড টু হিম আই এম রিডিং আ নোভেল নাও। আমি তাকে বলেছিলাম আমি এখন একটি উপন্যাস পড়ছি। নেরেশন চেঞ্জ করতে গেলে আমাদের টেন্স খেয়াল রাখতে হয়, কোন সময়ের গল্প, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই যদি সময়কালটাকে ধরে নিতে পারো তাহলে টেন্সের ভুল হওয়ার জায়গা থাকবে না বললেই চলে। আই টোল্ড হিম দ্যাট আই হ্যাড বিন রিডিং আ নোভেল দেন। আই টোল্ড হিম দ্যাট আই ওয়াজ রিডিং আ নোভেল নাও। আই ইনফর্মড হিম দ্যাট আই ওয়াজ রিডিং আ নোভেল নাও। আই টোল্ড হিম দ্যাট আই ওয়াজ রিডিং আ নোভেল দেন। তোমাদের হাতে সময় এটার জন্য আর 15 সেকেন্ড, 15 সেকেন্ডস তোমরা পাবে উত্তর দেওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন আমার মক টেস্ট দিচ্ছ, প্রতিদিন দেখতে পাচ্ছি অনেক নতুন ছেলে মেয়ে পরীক্ষাগুলো দিচ্ছ, তোমাদের বলবো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, যাতে করে পরের মক টেস্টগুলো তোমরা দিতে পারো ঠিকঠাক সময়ে এবং লাইভে মক টেস্ট দেবে, যেটা বারবার বলি আমি। আচ্ছা, ফিরে আসছি আমাদের প্রশ্নে। আই সেড টু হিম, দেখো সেড টু হিম মানে আমি বুঝে গেলাম এটা সিম্পল পাস্ট টেন্স, এটা অতীতের গল্প। সিম্পল পাস্টে অতীতকালে আমি তাকে বলেছিলাম আমি এখন একটা নোভেল পড়ছি। ধরো 5 দিন আগে কোনো একটা সময় বললে আমি এখন নোভেল পড়ছি, তাহলে তখন তুমি পড়ছিলে নোভেল, সেই সময়টা বর্তমান ছিল, তাই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা আছে। আজকে আমি যখন এই ঘটনাটাকে কোনো জায়গায় গিয়ে রিপোর্ট করছি বা ইনডাইরেক্টলি বলছি আমি তখন তাকে কি বলেছিলাম, এটা যখন আমি রিপোর্ট করছি অন্য কারো কাছে তুলে ধরছি তখন ডেফিনেটলি এই নোভেল পড়ার সময়টা আর বর্তমান নেই, সেটা সেই দিনের ঘটনা, অতীতকালের ঘটনা। কি হবে তাহলে? আই টোল্ড হিম দ্যাট আই অ্যাম রিডিং হবে না, আর পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আই ওয়াজ রিডিং, কারণ সময়টা অতীত ছিল। আই ওয়াজ রিডিং আ নোভেল। আমি কি আর নাও বলতে পারবো? আমি আগে পড়ছিলাম, এখন কথাটা আমি অতীতকালে কি করে বসাবো? আমি তখন একটা নোভেল পড়ছিলাম। আই ওয়াজ রিডিং আ নোভেল দেন। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেরেশন চেঞ্জ যে কিচ্ছু জানো না
যে আজ প্রথম সেও কিন্তু শিখে যাবে এই উদাহরণ থেকে কি করে কি হলো না হলো। আই টোল্ড হিম দ্যাট আই ওয়াজ রিডিং আ নোভেল দেন। অপশন ডি যারা করেছো সঠিক উত্তর হয়েছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, হি রিকভার্ড ভেরি সুন। হি রিকভার্ড ভেরি সুন ইউজ আ সুটেবল ফ্রেজাল ভার্ব। কেম আপন, কেম রাউন্ড, কাস্ট অ্যাসাইড, ক্যারিড আউট। কোনটা উত্তর হবে? রিকভারের জন্য রিকভার্ড দেওয়া আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে, উত্তর কোনটা হবে? কেম আপন, কেম রাউন্ড, কাস্ট অ্যাসাইড, ক্যারিড আউট। মুখস্থ রাখতে হয়। রিকভার করা, সুস্থ হয়ে ওঠা, সেরে ওঠা, তার জন্য আমাদের যে ফ্রেজাল ভার্বটা লাগে সেটা কি? উত্তর দাও। প্রথমে আমি বলি অপশন এ নিয়ে, কেম আপন মানে কাম আপন, তার মানে টু মিট বাই চান্স। টু মিট বাই চান্স, এটা হচ্ছে কাম আপন। আচ্ছা, কাস্ট অ্যাসাইড মানে, কাস্ট অ্যাসাইড মানে রিজেক্ট করে দেওয়া, কোনো কিছুকে রিজেক্ট করে দেওয়া, টু রিজেক্ট। ক্যারিড আউট মানে এক্সিকিউট করা, এক্সিকিউট করা, কোনো একটা কাজকে টাস্ককে পারফর্ম করা, এক্সিকিউট করা। ক্যারিড আউট মানে এক্সিকিউটেড, এটা রিজেক্টেড, পাস্ট টেন্সে আছে, এটা এক্সিকিউটেড, ঠিক আছে। আর কাম আপন মানে টু মিট বাই চান্স, মানে মেট বাই চান্স হবে এখানে, যেহেতু পাস্ট টেন্স আছে। তো উত্তর কোনটা হবে? রিকভার মানে হচ্ছে কেম রাউন্ড, সেরে ওঠা, আরোগ্য লাভ করা, কাম রাউন্ড। ক্লিয়ার? নেক্সট 6 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। কোন সেন্টেন্সটা আমাদের গ্রামাটিক্যালি কারেক্ট? আই স দ্য ওল্ড ম্যান ক্রস দ্য রোড। I would love you if you studied well. I would love you if you studied well. It is high time you study hard. It has been raining till Monday. I saw the old man cross the road. I would love you if you studied well. না, এটাকে if you studied well নয়, এটা লেখো I would love you if you study well. If you study well. It is high time you study hard. আর ইট হ্যাজ বিন রেইনিং টিল মানডে। কোন সেন্টেন্সটি আমাদের গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স? কোন সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স? সময় দেবো না বেশি, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটি সেন্টেন্স। এই প্রতিটি স্ট্রাকচার তোমাদের শিখতে হবে, পরীক্ষায় যে কোনো সেন্টেন্স থেকে এরর কারেকশন করতে পারে। আচ্ছা, অপশন ডিটা নিয়ে প্রথমে আসি আমরা। ইট হ্যাজ বিন রেইনিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা পয়েন্ট অফ টাইম থেকে এখনও পর্যন্ত একটা কাজ কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই চলেছে বোঝানোর জন্য সিন্স বসাতে হয়, টিল নয়। তাহলে এটা ভুল আছে, এটা সিন্স হতো। মানডে থেকে এখনও পর্যন্ত জল পড়েই চলেছে, বৃষ্টি হয়েই চলেছে, তো সিন্স বসতো, টিল নয়। ইট ইজ হাই টাইম ইউ স্টাডি হার্ড। আগের দিন মক টেস্টে আমরা শিখিয়েছি কোনো একটা কাজ এবার না করলেই নয়, ইট ইজ হাই টাইম বসানো হয়। এবার আর না করলেই নয়, দেওয়ালে পিঠ ঠেকে গেছে বোঝানোর জন্য ইট ইজ হাই টাইম, তারপরে সিম্পল পাস্ট টেন্স বসে। অর্থাৎ এখানে স্টাডি না হয়ে হতো কি না স্টাডিড, এখানে হতো স্টাডিড, সেটা দেওয়া নেই, তাহলে অপশন সি ভুল আছে। আই উড লাভ ইউ ইফ ইউ স্টাডি ওয়েল। আমি তোমায় ভালোবাসতাম যদি তুমি ভালো করে পড়াশোনা করতে। ইফ ইউ স্টাডিড ওয়েল, সিম্পল পাস্ট টেন্স হবে, উড প্লাস মেন ভার্ব আছে, এখানে সিম্পল পাস্ট টেন্স হবে। আই উড লাভ ইউ ইফ ইউ স্টাডি ওয়েল, এটা কন্ডিশনাল সেন্টেন্সের বাক্য। এই নিয়ে আমি ডিটেলে একটি কথাও বলবো না, আমার চ্যানেলে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে বিশদে ক্লাস নেওয়া আছে, সেই ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেই লিঙ্ক আমি দিয়ে দেবো। উপরে আই বাটনে ক্লিক করতে পারো, কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসটা ওখান থেকেও পেয়ে যাবে। ক্লিয়ার? আই উড লাভ ইউ ইফ ইউ স্টাডি ওয়েল হবে না, এটা হতো স্টাডিড, এটাও স্টাডিড হতো, এটার মতোই সেম হতো। আর আই স দ্য ওল্ড ম্যান ক্রস দ্য রোড, এই বাক্যটি আমাদের একদম ঠিক আছে। সি ভার্বের সাথে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করি, ভার্বের বেস ফর্ম ইউজ করি। কীরকম? আই স দ্য ট্রেন, আই স দ্য ট্রেন বার্ন, আমি ট্রেনটিকে জ্বলতে দেখলাম। আই স দ্য ওল্ড ম্যান ক্রস দ্য রোড, আমি বৃদ্ধ লোকটিকে রাস্তা পার হতে দেখলাম। এই জায়গাতে মেন ভার্ব যেরকম সে হুবহু বেস ফর্মে বসেছে, কোনো ভুল নেই বাক্যে। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, আই স দ্য ওল্ড ম্যান ক্রস দ্য রোড। নেক্সট 7 নম্বর কোশ্চেন, হোয়েন আই রিটার্ন হোম হি স্টিল ড্যাশ দ্য জব। হোয়েন আই রিটার্ন হোম হি স্টিল ড্যাশ দ্য জব। ডিড নট ফিনিশড দ্য জব, ডিড নট ফিনিশ দ্য জব, হ্যাভ নট ফিনিশড দ্য জব, হ্যাড নট ফিনিশড দ্য জব। আমি যখন ঘরে পৌঁছেছিলাম সে তখনও কাজটা শেষ করেনি, সে তখনও কাজটা শেষ করেনি। খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, সহজেই বোঝা যাবে। হোয়েন আই রিটার্ন হোম হি স্টিল ড্যাশ দ্য জব, হি স্টিল ডিড নট ফিনিশ দ্য জব, হি স্টিল ডিড নট ফিনিশ দ্য জব, হি স্টিল হ্যাভ নট ফিনিশড দ্য জব, হি স্টিল হ্যাড নট ফিনিশড দ্য জব। কোনটা উত্তর হবে? 7 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? অপশন ডি,
হ্যাড নট ফিনিশড দ্য জব। অতীতের ঘটনা বোঝাচ্ছে, আমি ঘরে ফিরেছিলাম, এই যে ঘর আমার, এই ঘরে আমি ফিরেছিলাম, তার কাজটা কিন্তু শেষ হয়নি। তাহলে আমি ফেরার সময় যদি তার কাজটা শেষ হতে হতো, ডেফিনেটলি তার কাজটা আমি ফেরার আগেই শেষ হওয়ার কথা, আমি ফেরার আগেই তার কাজটা শেষ হওয়ার কথা। এবার আমি ফিরেছিলাম অতীতকালে, তারও আগে কাজটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ করেনি। তাহলে অতীতেরও অতীতকালে কোনো একটা কাজ হলো, আমি বাড়িতে ফিরলাম, তারও আগে তার কাজটা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তাহলে এই যে একটা অতীতের পূর্বে, একটা অতীতকালের একটা সময়ের আগে আরও একটা কাজ হওয়ার ছিল, অতীতেরও অতীত বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। হোয়েন আই রিটার্ন হোম হি স্টিল হ্যাড নট ফিনিশড দ্য জব। নেক্সট 8 নম্বর কোশ্চেন। হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ দ্য সাবজেক্ট বেটার দ্যান দ্য টিচার। হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ দ্য সাবজেক্ট বেটার দ্যান দ্য টিচার। সে এমনভাবে কথা বলে যে সে যেন টিচারের থেকে সাবজেক্টটা বেশি জানে। হি স্পিক্স অ্যাজ ইফ হি হ্যাড নোন দ্য সাবজেক্ট বেটার দ্যান দ্য টিচার, হি নিউ দ্য সাবজেক্ট বেটার দ্যান দ্য টিচার, হি নোজ দ্য সাবজেক্ট বেটার দ্যান দ্য টিচার, হি হ্যাজ নোন দ্য সাবজেক্ট বেটার দ্যান দ্য টিচার। কি উত্তর হবে? হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ দ্য সাবজেক্ট বেটার দ্যান দ্য টিচার। খুব সহজ জিনিস। অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা একটা অ্যাবসার্ডিটিকে ইঙ্গিত করছে। ধরেই নিচ্ছি আমরা যে সে তার টিচারের থেকে বেশি জানে না, কিন্তু ও ব্যবহারটা এমনভাবে করে, কথা এমনভাবে বলে যেন শিক্ষকের থেকেও বেশি জানে। হতেই পারে কোনো শিক্ষকের থেকে কোনো স্টুডেন্ট বেশি জানে, কিন্তু সেটা তো এখানে বাস্তব নয়। বলছে সে কথা এমন করে বলে, এমন ভাব দেখিয়ে কথা বলে যেন বেশি জানে, মানে আসলে সে বেশি জানে না, কিন্তু ভাবটা ওরকম দেখায়। তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে যখন এই ধরনের সেন্টেন্স শুরু হয়, তারপরে আমি কি ইউজ করি? অপশন বি যারা উত্তর দিয়েছো তারা সঠিক, সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ দ্য সাবজেক্ট বেটার দ্যান দ্য টিচার। নেক্সট কোশ্চেন নাম্বার 9। হি টুক রিভেঞ্জ ড্যাশ মি। হি টুক রিভেঞ্জ ড্যাশ মি, খুব সহজ প্রিপোজিশন থেকে। হি টুক রিভেঞ্জ ড্যাশ মি, এগেনস্ট মি, উইথ মি, অন মি, অফ মি। সময় একদম দেবো না। হি টুক রিভেঞ্জ অন মি, যারা অপশন সি দিয়েছো সঠিক উত্তর। হি টুক রিভেঞ্জ অন মি। এভরিবডি নোজ দ্যাট মাই ব্রাদার ইজ ক্লেভারার অফ দ্য টু বয়েজ। সবাই জানে যে দুজন ছেলের মধ্যে আমার ভাই হচ্ছে বেশি চালাক। এভরিবডি নোজ দ্যাট মাই ব্রাদার ইজ ক্লেভারার অফ দ্য টু বয়েজ। নাকি নো এরার, কোন পার্টটায় ভুল আছে? এটা হচ্ছে পার্ট এ, এটা পার্ট বি, এটা পার্ট সি, নাকি নো এরার? এভরিবডি নোজ দ্যাট মাই ব্রাদার ইজ ক্লেভারার অফ দ্য টু বয়েজ। সহজে বুঝে নাও। এভরিবডি যদি সেন্টেন্স এরকম থাকতো, এভরিবডি নোজ দ্যাট মাই ব্রাদার ইজ ক্লেভারার দেন আই, তাহলে বাক্যটা পুরো ঠিক ছিল। এভরিবডি নোজ দ্যাট মাই ব্রাদার ইজ ক্লেভারার দেন আই, আমার থেকে আমার ভাই বেশি চালাক। যারা ভাবছে এখানে মি হবে না, আই হবে, এর জন্য ডিগ্রি চেঞ্জের ক্লাস দেখতে হবে। আমার চ্যানেলে পুরো ডিটেলে দেওয়া আছে, ডিগ্রি চেঞ্জের ক্লাসের লিঙ্কও আমি দিয়ে দেবো। ডিগ্রি চেঞ্জের ক্লাস কিন্তু তোমায় করে নিতে হবে এখান থেকে, ঠিক আছে? এভরিবডি নোজ দ্যাট মাই ব্রাদার ইজ ক্লেভারার দেন আই, আমার থেকে আমার ভাই বেশি চালাক, তাহলে ঠিক ছিল। কিন্তু এখানে বলছে আমাদের দুজন ছেলের মধ্যে ভাই বেশি চালাক। কম্প্যারেটিভ ডিগ্রিকে যখন এইভাবে অফ প্রিপোজিশন দিয়ে ব্যবহার করা হয় না, যে দুজনের মধ্যেও বেশি চালাক, তখন কম্প্যারেটিভ ডিগ্রির আগে দি বসাতে হয়। ক্লিয়ার? এভরিবডি নোজ দ্যাট মাই ব্রাদার ইজ দ্য ক্লেভারার অফ দ্য টু বয়েজ। দুজন ছেলের মধ্যে আমার ভাই বেশি চালাক। অফ প্রিপোজিশন দিয়ে যখন আমি কম্প্যারেটিভ ডিগ্রিটা করছি, দেন তো বসাইনি, অফ দিয়ে দুজনের মধ্যে সে বেশি চালাক, এই জায়গাতে কম্প্যারেটিভ ডিগ্রির আগে আমাকে দি আর্টিকেল বসাতে হয়। তাই অপশন বিতে ভুল আসে। অপশন বি যারা বলেছো তারা সঠিক। 10 নম্বর হলো। 15 নম্বর কোশ্চেন। প্লুরাল ফর্ম অফ ডটার ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল, সান ইন ল, এই সমস্ত কিছুর ইন ল যেগুলো থাকে তাদের যে প্লুরাল ফর্ম করা হয় তার নিয়ম কি হবে? ডটার্স ইন লজ, ডটার্স ইন ল, নাকি অল অফ দ্য এবাব? কোনটা উত্তর হবে? সময় একেবারেই দেবো না। ডটার ইন ল হোক, সান ইন ল হোক, মাদার ইন ল হোক, ফাদার ইন ল হোক, সব সময় আমরা প্রথমটার পরে এস যোগ করব। ডটার্স ইন ল, ডটার ইন লজ নয়, ফাদার ইন লজ নয়, মাদার ইন লজ নয়, ডটার্স ইন ল, ফাদার্স ইন ল, মাদার্স ইন ল, সন্স ইন ল, ইত্যাদি ইত্যাদি। নেক্সট 12 নম্বর প্রশ্ন। মোর দেন ওয়ান ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার ইয়েস্টারডে।
কোন পার্টে ভুল আছে নাকি কোনো ভুল নেই? মোর দেন ওয়ান ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার ইয়েস্টারডে, একজনের থেকে বেশি লোক গতকাল সেখানে উপস্থিত ছিল। মোর দেন ওয়ান ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার ইয়েস্টারডে, কোথায় ভুল আছে নাকি কোনো ভুল নেই? এটা অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি, আর নো এররটা অপশন ডি। কজনের ঠিক হয় দেখা যাক। যারা যারা অপশন বি বলছো পুরোপুরি ভুল হয়ে যাচ্ছে। এই বাক্যে কোনো ভুল নেই। মোর দেন ওয়ান ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার ইয়েস্টারডে একদম ঠিক বাক্য। মাথায় রাখবে মোর দেন ওয়ান ম্যান সেটা সিঙ্গুলার, মোর দেন ওয়ান যদি থাকে সেটা সিঙ্গুলার হয়, তাহলে ওয়াজ একেবারেই ঠিক আছে। সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়াজ বসেছে। মোর দেন টু মেন, মোর দেন থ্রি মেন, মোর দেন 4 5 6 7 যা হোক কিছু মেন, তাহলে আমাকে বহুবচন করতে হতো এবং এরপরে ওয়ের বসতো। এরপরে কিন্তু তখন ওয়ের বসতো। যদি মোর দেন টু মেন, মোর দেন থ্রি মেন থাকতো, এখানে আছে মোর দেন ওয়ান ম্যান, সিঙ্গুলার হবে। মোর দেন ওয়ানটা সিঙ্গুলার, মোর দেন 2 3 4 5 6 যাই থাক না কেন সেটা কিন্তু প্লুরাল। তাহলে এই বাক্যে কোনো ভুল নেই। অপশন ডি যারা করেছিলে তারা সঠিক করেছিলে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, ইনক্যাপাবল অফ বিং অ্যাভয়েডেড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে অ্যাভয়েড করা যায় না। ইনক্যাপাবল অফ বিং অ্যাভয়েডেড, আনঅ্যাভয়েডেবল, ইনএভিটেবল, ইনকরিজেবল নাকি বোথ এ অ্যান্ড বি? কি উত্তর হবে? ইনক্যাপাবল অফ বিং অ্যাভয়েডেড, উত্তর কি হবে? ডেফিনেটলি আনঅ্যাভয়েডেবল তো হবেই, আনঅ্যাভয়েডেবল হবেই। অপশন বি ইনএভিটেবল, তার মানেও যেটাকে অ্যাভয়েড করা যায় না অবশ্যম্ভাবী হবেই হবে। এ এবং বি উভয়ই সঠিক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। তাহলে ইনএভিটেবল মানে আনঅ্যাভয়েডেবল, নিয়ারেস্ট মিনিং শেখা হলো আমাদের। নেক্সট, ওয়ান কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা কতজনের যে ভুল হয় এই জায়গাটাতে, এটা আমরা একটু পরেই দেখে নিচ্ছি। ওয়ান কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, উত্তর কী হবে? ইমিগ্রেন্ট, এমিগ্রেন্ট, মাইগ্রেন্ট নাকি নান? আচ্ছা, বোথ এ অ্যান্ড বি। কোনটা উত্তর হবে? ইমিগ্রেন্ট, এমিগ্রেন্ট, মাইগ্রেন্ট নাকি বোথ এ অ্যান্ড বি? কি উত্তর হবে? কোনটা উত্তর হবে? ওয়ান কামিং টু এ ফরেন ল্যান্ড, বিদেশ বিভূঁইয়ে একজন আসছে সেখানে সেটেল হতে, বিদেশ বিভূঁইতে একজন আসছে সেখানে সেটেল হতে। ওয়ান কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, পারমানেন্ট সেটেলমেন্ট, ভাবার দরকার নেই যে এটা টেম্পোরারি, এটাও পারমানেন্ট, পারমানেন্ট সেটেলমেন্ট। ওয়ান কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, কার কার মনে আছে দেখি? এটা আমি আগে শিখিয়েছি, কার কার মনে আছে? উত্তর হবে ইমিগ্রেন্ট। উত্তর কি হবে? ইমিগ্রেন্ট। আচ্ছা, ইমিগ্রেন্ট এবং এমিগ্রেন্টের মধ্যে পার্থক্য পরীক্ষায় পড়ে এবং বারবার ভুল হয় আমাদের। দেখো, অন্য কিচ্ছু নয়, একটাই লোক সে তার দেশে আছে, ধরো এটা তার দেশ, এই দেশ থেকে সে এই দেশে যাচ্ছে। যখন সে দেশটা ছাড়ছে, ওয়ান লিভিং হিজ ওন কান্ট্রি, ওয়ান লিভিং হিজ নেটিভ ল্যান্ড টু সেটেল ইন অ্যানাদার, একজন তার নেটিভ ল্যান্ড ছেড়ে দিচ্ছে অন্য একটা ল্যান্ডে গিয়ে সেটেল হওয়ার জন্য, তখন আমরা তাকে বলবো এমিগ্রেন্ট। এবারে এই লোকটাই তো আবার এখানে আসছে, তাহলে ওয়ান কামিং টু এ ফরেন ল্যান্ড, এটা ফরেন ল্যান্ড তার কাছে, এই বিদেশে যখন সে আসছে, ওয়ান কামিং টু এ ফরেন ল্যান্ড, তখন সে হয়ে গেল ইমিগ্রেন্ট। তাহলে নিজের দেশের সাপেক্ষে যখন সে ছেড়ে যাচ্ছে, নিজের দেশের সাপেক্ষে যখন সে লিভ করছে অন্য কোথাও সেটেল হওয়ার জন্য, তখন তাকে এমিগ্রেন্ট বলা হবে। ধরো ভারত ছেড়ে যাচ্ছে, ভারতের কনটেক্সটে, ভারতের পার্সপেক্টিভ থেকে সে হচ্ছে এমিগ্রেন্ট। এবার সে যখন লন্ডনে পৌঁছচ্ছে বা মানে ইংল্যান্ডে আসছে, ইংল্যান্ডের পার্সপেক্টিভ থেকে কামিং টু এ ফরেন ল্যান্ড, তখন তাকে বলা হবে ইমিগ্রেন্ট এবং এমিগ্রেন্টের মধ্যে কোনো যেন ধোঁয়াশা তোমাদের না থাকে। উত্তর কী হবে এখানে? ওয়ান কামিং টু এ ফরেন ল্যান্ড অর্থাৎ ইমিগ্রেন্ট। বোঝা গেল? ইমিগ্রেন্ট এবং এমিগ্রেন্টের মধ্যে যাদের কনফিউশন ছিল ক্লিয়ার হয়েছে আশা করি। 14 নম্বর, মাইগ্রেন্ট কথাটা কি? মাইগ্রেন্ট যে জানো, কাজ থাকলো কমেন্ট বক্সে মাইগ্রেন্টের অর্থ তোমরা মেন কমেন্ট বক্সে দেবে, এটা হোম টাস্ক। মাইগ্রেন্ট কথাটির অর্থ কি সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে, নিজেদের স্কোরের পাশাপাশি মাইগ্রেন্টের অর্থ তোমরা জানাবে। নেক্সট লাস্ট কোশ্চেন আজকের 15 নম্বর, এ ড্যাশ অফ অ্যারোজ, কি হবে? অ্যারো মানে কি? এটাও একটা হোম টাস্ক দিচ্ছি। অ্যারো কথাটির অর্থ কি?
অ্যারো কথাটির অর্থ কি? এ ড্যাশ অফ অ্যারোজ কালেকটিভ নাউন, এ ড্যাশ অফ অ্যারোজ কালেকটিভ নাউন কী হবে? এ শাওয়ার অফ অ্যারোজ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ শাওয়ার অফ অ্যারোজ। তো এই ছিল আমাদের 15টি প্রশ্ন। তোমরা যারা পরীক্ষা দিলে, আমি আবার বলছি, এই লাইভ চ্যাটে একটি উত্তর দিচ্ছিলে, এখানে নিজেদের স্কোর দেবে না, নিজেদের স্কোরটা অবশ্যই মেন কমেন্ট বক্সে দাও, যাতে আমি দেখতে পাই কে কে লাইভে পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, নেক্সট দিন আমরা আবার একটা পরীক্ষা নিয়ে আসবো, মক টেস্ট নিয়ে আসবো। তোমাদের আজকের মক টেস্ট কীরকম লাগলো জানাও, আমাকে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো, এই মক টেস্টের সিরিজে তোমরা উপকৃত হচ্ছ কি না সেটাও আমাকে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আমরা আগামীকাল আবার একটা মক টেস্ট নিয়ে আসবো।